ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে, আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, উন্নয়নশীল দেশ হলে কি লাভ কি ক্ষতি। এই বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম, আছেন বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির, আছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াসেম। আপনাদের তিনজনকেই স্বাগত। শুরুতেই মোহাম্মদ হাতেম, আপনাকে দিয়েই শুরু করতে চাই বা আপনার কাছেই জানতে চাই। আমরা দেখেছি যে আসলে এই সরকার ক্ষমতায় আসার পরে শুরু থেকেই আপনি বলছিলেন যেন নির্ধারিত যে সময় 2026-এর নভেম্বরে এই এলডিসি গ্রাজুয়েশন না হয়, এটা যদি পিছিয়ে দেওয়া হয়, তো আমরা দেখছি আসলে সরকারের পক্ষ থেকে একটা পরিষ্কার বার্তাই দেওয়া হয়েছে, সেটি পেছাচ্ছে না। যদি আসলে 2026-এ এলডিসি গ্রাজুয়েশন হয়, মানে বাণিজ্যের ক্ষেত্রে আসলে কি লাভ হবে বা কি ক্ষতি হবে? 2024 সালে বাংলাদেশ ব্যাংক যখন রপ্তানির ফিগারটাকে, আমি যেটা এর আগে বলেছি যে আগের যে রপ্তানির ফিগার দেখানো হয়েছে এটা সঠিক নয়, এবং বাংলাদেশ ব্যাংক যখন যেদিন স্বীকার করলো যে হ্যাঁ আগের রপ্তানি ফিগারগুলি সঠিক নয়, তখন থেকেই কিন্তু আমি বলে আসছি যে 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশন যাওয়ার আর কোনো আমাদের সুযোগ নেই, এবং এই ভুল তথ্যের উপর ভিত্তি করে এলডিসি গ্র্যাজুয়েশনে যাবার যে রূপরেখা তৈরি করা হয়েছিল এটাকে পুনরায় আবার সাজাতে হবে। এটা আমি গত সরকারের আমলেই বলেছি, এবং এই সরকার আসার পরেও কিন্তু কন্টিনিউয়াস আমি বলে যাচ্ছি যে এলডিসি গ্র্যাজুয়েশন 2026 সালে যাওয়ার মতো কোনো পরিস্থিতি পরিবেশ অন্তত আমরা ব্যবসায়ী হিসেবে মনে করি কোনোভাবেই নেই। এখন জানি না অর্থনীতিবিদরা ওনারা কি বলবেন, বা সরকার কিসের উপর ভিত্তি করে সর্বশেষ আবার সিদ্ধান্তটা নিলেন যে 26 সালেই এলডিসি গ্র্যাজুয়েশনে যাবেন। একদিন আগে যদি আপনাদের মনে থাকে, একদিন আগেই কিন্তু উপদেষ্টাদের কেউ কেউ বলেছিলেন যে জাতিসংঘের কাছে ওনারা আবেদন করবেন এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত রাখার জন্য। তার আগে বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আমরা ট্রেপে পড়ে গিয়েছি। আর আপনারা যদি দেখেন যে 2018 সালে যখন এলডিসি গ্র্যাজুয়েশনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয় বা আলোচনা শুরু হয়, তখনকার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান কি ছিল, আর 2023-24-এর পরে আজকে 25-এ এসে আমরা কোথায় দাঁড়িয়েছি, যেখানে ওই সময় যদি আপনার নিশ্চয় মনে আছে 48 বিলিয়ন ডলারের একটা আমাদের রিজার্ভ ছিল তখন, আর এখন 18, 20, 22 এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে রিজার্ভ। অর্থনৈতিক অবস্থার বাকি যতগুলি সূচক সবগুলি এখন নিম্নমুখী, যেটা মজ্জাম্বয় বলবেন, ইতিপূর্বে উনিও অনেক জায়গায় বলেছেন এটা এই গত কিছুদিনের মধ্যে। তারপরে আপনি যদি দেখেন যে যদিও আমাদের রপ্তানির গ্রোথ একটা আমরা এখন দেখছি, এটার এই গ্রোথটাও কিন্তু গ্রোথ হচ্ছে, কিন্তু গ্রোথ হলো অর্থনৈতিকভাবে আমরা কতটুকু শক্তিশালী হচ্ছি বা স্ট্রং হচ্ছি, এটা কিন্তু দেখার বিষয়। সামগ্রিকভাবে একটু আমাকে বলবেন যে ঠিক বাণিজ্যের কোন জায়গাটাতে আপনাদের বেশি ক্ষতি হবে বলে মনে করছেন আপনারা? দেখেন, সবচেয়ে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি খাত, কারণ আমরা যে বর্তমানে যে এলডিসি হিসেবে যে ফেসিলিটিসগুলো আমরা পাচ্ছি এটা কোনোটাই কিন্তু আর থাকবে না। তাহলে তখন বিশ্ববাজারে অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলির সাথে আমরা যে মূল্যে যে প্রাইসে বর্তমানে রপ্তানি করছি, সেই প্রাইসে এখনও কিন্তু আমরা ভালো খুব একটা প্রাইস কিন্তু পাচ্ছি না। তারপরেও আমরা টিকে থাকার জন্য রপ্তানি যত বেশি অর্ডার পাচ্ছি নিচ্ছি, রপ্তানি করে যাচ্ছি। সেখানে কিন্তু যখন এলডিসি গ্র্যাজুয়েশন আমরা গ্র্যাজুয়েশনে চলে যাব, তো আজকের এই ফ্যাসিলিটি যখন থাকবে না, তখন আমার বায়াররা কিন্তু আমাকে সেই মূল্য আর দিতে পারবে না, না দিতে পারলে আরও কম মূল্য দিতে চাইবে। এমনিতে এখন যে মূল্য দিচ্ছে সেটাতেই কিন্তু আমরা লসে রান করছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই। জি, আপনার কাছে আরো শুনবো শঙ্কার কথা যেমন শুনলাম। যার কারণে আমরা মনে করছি যে এই মুহূর্তে নয়, অন্তত 3 বছর হোক 5 বছর হোক এটাকে স্থগিত করে আবারও নতুনভাবে একটা রোডম্যাপ তৈরি করার জন্য সরকার, একটা নতুন সরকার, যেহেতু আগের সরকার নাই, নতুন সরকার আসছে, রোডম্যাপ তৈরি করার জন্য একটা সুযোগ নিতে পারত। দ্বিতীয়ত হচ্ছে আগের সরকারের যে ভুল তথ্যের উপর ভিত্তি করে যে এলডিসি গ্র্যাজুয়েশনের যে রূপরেখা তৈরি করা হয়েছিল, সেটা যেহেতু তারাই আগের সরকারই স্বীকার করে গিয়েছেন অনেকগুলি। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো, সুযোগটা আমাদের। তার আগে একটু ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আমরা জানি যে
তিনটি প্যারামিটার এখানে আছে, সেই তিনটি প্যারামিটারের তিনটিতেই বাংলাদেশ অর্জন করেছে, যেটি গ্রাজুয়েশনের। এইরকম একটি পরিস্থিতিতে আসলেও কি আবেদন করে পেছানোর সুযোগ ছিল কিনা সেটি আগে একটু জানতে চাই। প্রথমত আমার অবস্থানটি পরিষ্কার করি, আমি আসলে গ্রাজুয়েশন পেছানোর পক্ষে না, এবং কয়েকদিন আগে বিসিসিআইতে একটি প্রোগ্রামেও আমার কাছে মনে হয়েছে যে ধরনের চ্যালেঞ্জগুলোর কারণে আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ এটিকে পিছিয়ে দেওয়ার পক্ষপাতী, সেই ধরনের সুবিধাগুলোকে যদি বিকল্পভাবে তাদের জন্য ব্যবস্থা করা যায়, তাহলে তারা যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেগুলো অনেকাংশে কমে আসবে। কিন্তু এটিকে যদি আবার পুনরায় পিছিয়ে দেওয়ার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়, সেটি আসলে প্রকারান্তরে খুব বেশি আমাদের ফল দেবে বলে মনে হয় না। তার কয়েকটি কারণ রয়েছে। এক হচ্ছে মানে ঐতিহ্যগতভাবে আমরা আসলে সংস্কার বিমুখ, এবং আমরা এই যে পরিবর্তন যেগুলো প্রয়োজন, যে গ্র্যাজুয়েশন রিফর্ম যেগুলো দরকার, এগুলো কিন্তু আমরা খুব সহজে করি না। সুতরাং এটা 26ই হোক বা 36ই হোক, দেখা যাবে যে আমরা খুব বেশি পরিবর্তনে দেখা যাবে অনুবর্তী ওই শেষ মুহূর্তে এসেই আমাদের দেখা যাবে যে এক ধরনের পরিবর্তনের চেষ্টা আমাদের মধ্যে থাকবে। সুতরাং সেই জায়গাটিতে যত দ্রুত এই জায়গাটিতে পৌঁছানো যায়, তত আমাদের জন্য পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার জন্য সুবিধা। এটা হলো একটি দিক। দ্বিতীয় দিক হলো যে আসলে আমাদের অ্যাপ্লাই করার সুযোগও নেই। যদিও হাতেম ভাই যৌক্তিকভাবে বলেছেন যে সমস্ত তথ্য উপাত্ত পূর্ববর্তী সরকারের সময় দেওয়া হয়েছে, আমি এটিকে ভুল না বলে বরঞ্চ বলতে পারি অতিরঞ্জিত। মানে প্রবৃদ্ধি যতটুকু হয়েছে তার থেকে বেশি মাত্রায় দেখানো হয়েছে। এটা অবশ্য এক ধরনের রাজনৈতিক প্রক্রিয়া। এর আগের সরকারগুলোতেও, অন্যান্য রাজনৈতিক সরকারের সময় আমরা দেখেছি যে প্রবৃদ্ধি বাড়তিভাবে দেখানো, এবং সেই অনুযায়ী এর একটা সুবিধা, জনগণের ভিতরে একটা সুবিধা দেখানো যে হ্যাঁ তারা অনেক বেশি উন্নতি করছে, এরকম একটা ইনফ্লেটেড জায়গায়। সেটা রপ্তানির ক্ষেত্রেও বের হয়েছিল, অনেকগুলো জায়গায় সে সমস্ত ত্রুটিগুলো বের হয়েছে। কিন্তু তারপরেও আমি বলছি যে রপ্তানি ওইভাবে কমেনি। তার কারণও আমরা যদি প্রবৃদ্ধির সাথে অর্থনীতির অন্যান্য সুযোগগুলোকে মিলিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা যৌক্তিকভাবেই দেখতে পাই যে এই সময়কালে দারিদ্র্য কমেছে, এই সময়কালে মানুষের মাথাপিছু আয় বেড়েছে, এই সময়কালে বিনিয়োগ বেড়েছে, বেসরকারি সরকারি বিনিয়োগ বেড়েছে। হ্যাঁ, কিন্তু তারা সরকার যেটা ঘোষণা করেছিল আগের সরকার, সেই মাত্রায় হয়নি, ফলে অতিরঞ্জিত একটা ভাব ছিল। সেই জন্য হিসাব করলেও দেখা যাবে কি এই তিনটি সূচকে আমাদের ওই যে অর্জন, সেটি আসলে খুব পতন হবে না। ফলে জাতিসংঘের কাছে যেটি আবেদন করার একটা যদি প্রস্তাব থাকতো, সেই প্রস্তাবটি আসলে হালে পানি পেত না। তার কারণ যৌক্তিক হতো না আসলে, কেননা টেকনিক্যালি আসলে এই জায়গাটি একটাই শুধু এখানে বিষয় থাকে, সেটা হচ্ছে যে রাজনৈতিক পট পরিবর্তন এবং অতি সম্প্রতি ইউক্রেন রাশিয়া ওয়ার এবং তার তৎপরবর্তী সময়কালে অন্যান্য যে সমস্ত চ্যালেঞ্জগুলো যাচ্ছে, এর কারণে আমাদের অর্থনীতি কিছুটা হলেও দুর্বল হয়েছে। কিন্তু সেটাতেও তো একটা সূচক আছে, অর্থনৈতিক ভঙ্গুরতার সূচক। সেই সূচকে এই সংকটের পরেও কি আসলে আমরা 32-এর উপরে বা 32-এর নিচে যাব কি না? না, আমার মনে হয় যে আমরা সেটিতেও আসলে যাব না। যদিও এই অর্থবছর প্রবৃদ্ধি যথেষ্ট মাত্রা কম হবে বলে বলা হচ্ছে, 5.1%, যদিও আগের সরকার 7.5% ঘোষণা করেছিল। আবার প্রথম কোয়ার্টারে, জুলাই টু সেপ্টেম্বর কোয়ার্টারে প্রবৃদ্ধি সম্ভবত 1.7% পাওয়া গিয়েছে, অনেক কম। কিন্তু সাধারণত ওই যে অর্থনৈতিক ভঙ্গুরতা, যেটি জিডিপি প্রবৃদ্ধি, এটা করা হয় 3 বছরের গড়ের ভিত্তিতে, 1 বছর না। সুতরাং হাতেম ভাই যেটা বলছেন একেবারে ইমিডিয়েট, যেটি তার আগের অর্থ বছরগুলোর সাথে এগুলোকে সামগ্রিকভাবে মিলিয়ে দেখলেও টেকনিক্যালি আসলে আমাদের আবেদন করবার জায়গাটি আসলে খুব কম। বরঞ্চ আমি বলবো যে সমস্ত জায়গাগুলোতে ব্যবসায়ীদের বড় রকমের চ্যালেঞ্জ, তাদের সেদিকে নজর দেওয়া দরকার। আর গ্র্যাজুয়েশন রিলেটেড পেছানো করার জায়গার চেয়ে বরঞ্চ তারা অনেক বেশি অন্যান্য অনেক জায়গায় তাদের দুর্ভোগের সম্মুখীন, সেই সমস্ত জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সরকারের সঙ্গে তাদের বসা দরকার, যাতে গ্র্যাজুয়েশনটা যাতে স্মুথ হয়, কিন্তু একই সাথে ব্যবসায়ীরা যাতে গ্র্যাজুয়েশন পরবর্তী সময়কালে যাতে হঠাৎ করে কোনো জায়গায় ধাক্কা না খায়। এবং প্রস্তুতি কি, সে বিষয়গুলো আপনার কাছে শুনবো। তার আগে আমরা একটু জনাব আলমাস কবির আপনার কাছে জানতে চাই। জনাব হাতেম যেটি বললেন যে শঙ্কার কথা, গোলাম মোয়াজ্জেম বলছেন যে আসলে কোনোভাবেই এটাকে আর অ্যাভয়েড করার সুযোগ নেই, সম্ভাবনাও তো নিশ্চয়ই তৈরি হবে। সম্ভাবনাগুলো কি দেখছেন সেটি একটু জানতে চাই আপনার। ধন্যবাদ। সম্ভাবনা তো একটা তো বড় বটেই, যেটা একটা আমাদের জন্য একটা প্রেস্টিজিয়াস ব্যাপার, যে আমরা এতদিন এলডিসি হিসেবে পরিচিত ছিলাম, আমরা একটা মিডল ইনকাম কান্ট্রি হিসেবে পরিচিত হবো সারা বিশ্বে, সেটা তো একটা আছেই। একটা ব্র্যান্ড ইমেজের ব্যাপার আছে, কারণ ব্র্যান্ডিং তো আমাদের সবচেয়ে বড় সমস্যা, সেখানে আমাদেরকে ডেফিনেটলি এটা একটা হেল্প করবে। কিন্তু আমি শুধু একটুখানি যোগ করতে চাই মজম ভাইয়ের ইয়েতে, যে
আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ, এখানে পিছানোর জন্য যে কথাটা এসছিল, সেই না পিছিয়ে হয়তো আমাদেরকে সরকার অন্যভাবে কম্পেনসেট করতে পারে ব্যবসায়ীদেরকে, কিন্তু একটা কারণে হয়তো পিছানো যেতে পারতো, সেটা হচ্ছে আমাদের কিন্তু ক্যাপাসিটি বিল্ডিংটা হয়নি। বিশেষ করে আমি যেই লাইনে কাজ করি, আইসিটি বা অনেক লাইনে, কিন্তু অনেক সেক্টরেই ক্যাপাসিটি বিল্ডিংটা আমরা ঠিকমতো করতে পারিনি। বিগত সরকারের বিভিন্ন ধরনের আমি বলবো যে একটু ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়েছে, ভুল পরিকল্পনা ছিল, বা অনেক যে পরিকল্পনা, অনেক যে খরচ করা হয়েছিল ট্রেনিংয়ের পিছনে, ক্যাপাসিটি বিল্ডিংয়ের পিছনে, সেগুলো হয়তো অপচয় হয়েছে। তো এইসব বিভিন্ন কারণে ক্যাপাসিটি বিল্ডিংটা আমরা করতে পারিনি। আমরা যদি কিছুটা সময় পেতাম, বছর 5 বা এই ধরনের সময় পেতাম, আমরা হয়তো কিছুটা ক্যাপাসিটি বিল্ডিং করতে পারতাম। হ্যাভিং সেড দ্যাট, আপনি যেটা বলছেন যে অবশ্যই কিছু তো লাভ আছেই এখন, কিন্তু তার আগে আমি যেটা বলি যে আমাদের এখানে যে বড় বড় ব্যবসায়ীদের বাদে যে মনে করেন যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে, এসএমইজ আছে, এরা কিন্তু কয়েকটা প্রবলেমে পড়বে। সে প্রবলেম যে মানে কি, যেমন মনে করেন হচ্ছে যে এমনি তো ট্যারিফ নিয়ে সমস্যা হবেই, তাদেরকে কম্পিট করতে হবে অন্যান্য দেশের থেকে, এবং সবচেয়ে মানে চিন্তার বিষয় যে যেই সব দেশগুলো এখনও এলডিসির সুবিধা পাবে তাদের সাথেও কম্পিট করতে হবে। সো সেটা একটা বড় ব্যাপার। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে তাদের তো যেটা বলছিলাম ক্যাপাসিটি বিল্ডিংটা হয়নি, স্কিল ডেভেলপমেন্টটা হয়নি, সো তারা কিন্তু সেভাবে প্রস্তুত না। তারা যেই কনসেশনাল রেটে বিভিন্ন ধরনের এড পেত, লোন পেত, সেগুলো তারা পাবে না, কিন্তু তখন তারা আর এলিজিবল থাকবে না, মানে আমরা আর এলিজিবল থাকবো না। তারপর ধরেন তাদেরকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। এই যে বিভিন্ন যে সমস্যাগুলো, এগুলো তো ছোট কোম্পানির জন্য বা ছোট ব্যবসাগুলোর জন্য একটা সমস্যা। আর যদি ভালো দিকটা বলি, আমি মনে করি যে হ্যাঁ, আমার মনে হয় যে এইখানে যে কম্পিটিশনটা তৈরি হবে, এর ফলে আমাদের যে ইনোভেশনের অভাব ছিল এতদিন, সেই ইনোভেশনটা অটোমেটিক্যালি আসবে। কেননা আপনি আসলে যেটা হয় যে ঠেলার নাম বাবাজি, আপনি যখন ঠেলায় পড়বেন তখন কিন্তু আপনার ইনোভেশন আসবে। ওই যে বলে না যে ইনোভেশন ইজ মাদার অফ ইনভেনশন ইজ দ্য কি জানি বলে মজেম ভাই, যে নেসেসিটি ইনভেনশন। সো নেসেসিটি যখন আসবে, তো তখন হচ্ছে আপনার অটোমেটিক্যালি ইনভেনশন হবে। সো এইটা একটা ভালো জিনিস, বিকজ ইনভেনশন না হওয়ার ফলে আমাদের যেটা হয়েছে, আমরা কিন্তু কোনো আইপি নিজস্ব তৈরি করতে পারিনি, আমাদের কোনো মেধা সম্পদ আমরা তৈরি করতে পারিনি। মেধা সম্পদ যেহেতু আমরা তৈরি করতে পারিনি, আমরা যে পরবর্তীতে গিয়ে একটা প্রাইস ডিকটেট করব সেটা আমরা করতে পারি না। আমাদেরকে ওই রকমভাবে 5 টাকা 10 টাকা $5 10 জন্য আমাদেরকে কম্পিট করতে হয়, অন্য দেশে এসে আন্ডারকাট করে, সেটা সমস্যা হয়। কিন্তু আমার নিজস্ব যদি একটা ব্র্যান্ড থাকতো, একটা মেধা সম্পদ থাকতো, আমি কিন্তু ডিকটেট করতে পারতাম। সো আমার মনে হয় এগুলো একটা ভালো দিক, যে এই কম্পিটিশনটা বাড়বে, তার ফলে আমাদের এই ধরনের পরিবর্তনগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু তারপরেও আমি বলি যে ক্যাপাসিটি বিল্ডিংটা আমাদের খুব জরুরি। ক্যাপাসিটি বিল্ডিং ছাড়া, এটা ছোট বলেন বড় বলেন, ক্যাপাসিটি বিল্ডিং ছাড়া, স্কিল ডেভেলপমেন্ট ছাড়া আমরা আসলে আলটিমেটলি সেই দৌড়ে কিন্তু পিছিয়ে যাব। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। মোহাম্মদ হাতেম, আপনার কাছে একটু জানতে চাই যে 2026-এর নভেম্বরে যদি আসলে চূড়ান্ত সিদ্ধান্তটি আসেই, এলডিসি গ্রাজুয়েশন যদি হয়েও যায়, তারপরও তো যে সুবিধাগুলো আছে সেটি 3 বছর অব্যাহত থাকবে, সেটি আমি যদি ভুল না করি গোলাম মাজেম, তাহলে সেই ইউরোপের সুবিধাগুলো থাকবে। সেই ক্ষেত্রে এই 3 বছর কি আসলে যথেষ্ট নয় প্রস্তুতির জন্য? যথেষ্ট, কিন্তু বাংলাদেশ সরকার কি পলিসিগতভাবে সেই জায়গাটা রেখেছে? তারা তো 26 সালের আগেই সব বন্ধ করে দিতে চাচ্ছে। আপনি দেখেছেন যে আপনি গত কয়েকদিনের যদি বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট দেখেন বা সরকারের রিপোর্টগুলি যদি দেখেন, যে ওনারা বলছেন যে আমদানিটা বেড়ে গিয়েছে। তো আমদানিটা কেন বাড়লো? আজকে নিট সেক্টর আমরা যদি বলি যে নিট সেক্টর আমরা এতদিন গর্ব করেছি যে মোর দেন 85% আমাদের ভ্যালু এডিশন, সেই ভ্যালু এডিশনটা এখন কমে আসছে। এটা বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট। এবং আমদানি বেড়েছে, কারণ বাংলাদেশ ব্যাংক বা সরকার, এই গত সরকারের আমল, গত 2 বছরে যা পলিসিগুলি দিয়েছে, সবগুলি এই নিট সেক্টরকে একটা আমদানি বা নির্ভর রপ্তানি শিল্পে পরিণত করার জন্য এই তো ইয়েটা হয়েছে। যেমন আমি যদি ছোট্ট একটা উদাহরণ, যে আমাদের যে নগদ সহায়তা দেওয়া হতো, সেই নগদ সহায়তার হারটা এমনভাবে কমানো হয়েছে যেটা এখন আমরা নাই বললেই চলে। যেমন এখন যদি আমি দেখি, দেশীয় সুতা ব্যবহারের বিপরীতে আমরা অলটুগেদার 1.2 প্লাস হচ্ছে ওভারঅল এক্সপোর্টের জন্য 0.3, এই মোট 1.5% আমরা এখন পাচ্ছি। এই 1.5% ইনসেন্টিভ পেতে গিয়ে যে পরিমাণ হয়রানির শিকার আমরা হই, যে পরিমাণ ডকুমেন্টেশন এবং যে পরিমাণ অডিটের ফেস করতে আমাদেরকে, তো আমরা আর এটা নিয়ে আবার ইন্টারেস্টেড না। তো ছোট্ট একটা মানে হিসাব যদি আপনাকে দিই,
যে আমি $1,00,000 আমি যদি এক্সপোর্ট করি তাহলে আমি এখন $1,500 ধরেন ইনসেন্টিভ পাবো। আর আমি যদি এইটা দেশীয় সুতা ব্যবহার না করে আমি যদি বাইরে থেকে সুতা কিনি তাহলে আমার কেনাতেই গিয়ে দেখা যাবে আমি $5,000 থেকে $6,000 আমার সাশ্রয় হয়ে যাবে, বা কোনো কোনো ক্ষেত্রে এর চেয়ে বেশি হবে। তাহলে আমি কোনটায় যাব? আমি $1,500 বা $1,000 যাব না, এটাই স্বাভাবিক। এবং যার কারণে আমদানিটা বেড়ে গিয়েছে। এখন তাহলে আমাদের দেশের সুতার মূল্য বেশি কেন? আমাদের দেশের সুতার মূল্যটা অটোমেটিক্যালি বেশি হবেই, কারণ আমার ম্যানুফ্যাকচারিং কস্টটা বেশি হচ্ছে, আমার গ্যাসের দাম বেশি, আমার বিদ্যুতের দাম বেশি, আমার ইন্টারেস্ট রেট বেশি, আমার টোটাল মানে কটন বা সুতা তৈরির যা কিছু সব কিছু আমার আমদানি করতে হয়, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশের অনেক কটন। আমি এই জায়গায় একটু বিপরীত চিত্র বা প্রশ্ন করতে চাই আপনার কাছে। আপনি গ্যাসের দাম বেশি বলছেন, জ্বালানির দাম বেশি বলছেন, এই চড়া জ্বালানি বা দাম দিয়েও আপনি কি আপনার কারখানার যে এফিসিয়েন্সি সেটি কি পুরোটা কাজে লাগাতে পারছেন? না, আমি আসতেছি। বেশি দেওয়ার পরেও কিন্তু আমি কিন্তু গ্যাস পাচ্ছি না। আমি যদি মানে পূর্ণমাত্রা গ্যাস, যে 15 PSI প্রেসারে আমাকে গ্যাস দেওয়ার কথা, সেটা যদি আমাকে দিত তাহলে কিন্তু আমার একটা মানে প্রোডাকশনটা আমি কিন্তু ফুল ক্যাপাসিটি দিতে পারতাম, এটা উৎপাদনের ক্ষেত্রে। আবার বর্তমানে যে ইন্টারন্যাশনাল মার্কেটে যে অর্ডারের যে পরিমাণ, সেটাও কিন্তু আমি এখন নিতে পারছি না, কারণ অনেক ক্ষেত্রে আমি প্রাইসে কম্পিট করতে পারছি না। তার মানে শুধু যে এই যে জ্বালানির দাম বেশি সেটাই না, অনেক কিছু চাহিদা মতো যে পাচ্ছেন না আপনারা, সেই আলোচনাটাও বা সেই কথাটাও কিন্তু আসলে খুব বেশি আর শুনি না আমরা। কেন শুনবেন না? আমি তো রেগুলারই বলছি যে বায়াররা আমাদেরকে আনি থেকে বাইং প্র্যাকটিস করছে এবং আমাদেরকে তারা কস্টিং প্রাইসের নিচে আমাকে অর্ডার নিতে বাধ্য করছে। সেটি না, আমি যেটি বলছি যে বাড়তি দাম দিতে হচ্ছে, বাড়তি দাম দিয়েও আপনি আপনার কারখানা যে বসিয়ে রাখতে হচ্ছে জ্বালানি সংকটের কারণে, মানে যতটা আপনারা আসলে বাড়তি দামের কথা বলেন, এই চাহিদা মতো মানসম্মত জ্বালানি সরবরাহের কথাটি আসলে খুব বেশি শুনি না। সেটি কেন? না, আমরা কিন্তু এটা কন্টিনিউয়াসলি বলি এবং আমাদের সাথে কথাই ছিল যে এই 30 টাকা গ্যাসের দাম দিলে পরে আমাদেরকে আনইন্টারাপ্টেড কন্টিনিউয়াস গ্যাস দিবে। দুর্ভাগ্যজনক হচ্ছে এরপরে গ্যাস সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। আমি মোয়াজ্জেম ভাইয়ের বক্তব্যের সূত্র ধরে একটু বলি। মোয়াজ্জেম ভাই কিন্তু বলেছেন যে মোয়াজ্জেম ভাই যে একটা জায়গায় আমি একটু দ্বিমত পোষণ করি, উনি যেটা বলেছেন যে এটা গ্র্যাজুয়েশনে না গেলে আমরা যে সংস্কার বা পরিবর্তন সেটার মধ্যে আমরা যাব না। হ্যাঁ, সেটা হয়তো অন্যান্য কোনো ক্ষেত্রে গেলে প্রযোজ্য, বাট গার্মেন্টস শিল্পের জন্য না। কারণ গার্মেন্টস শিল্প বর্তমানে বাংলাদেশ মানে ওয়ার্ল্ডের মধ্যে আমরা অন্তত সংস্কার বলেন বা কমপ্লায়েন্সের দিক থেকে বলেন, সেফটির দিক থেকে বলেন, ওয়ার্ল্ডের হাইয়েস্ট স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করছি। এবং যে পরিমাণ পরিবর্তন এই সেক্টরে হয়েছে, ওয়ার্ল্ডের কোথাও তো এই ধরনের পরিবর্তন হয় নাই, বাংলাদেশে অন্য কোনো সেক্টরে হয় নাই। 2 নম্বর আসি যে উনি যে ইয়েটা বলেছেন যে এখন আর মানে পিছাবার আবেদনের কোনো সুযোগ নেই। আমার মনে হয়, আমি মোয়াজ্জেম ভাইকে এর আগেও বলেছিলাম যে আপনার এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার প্রক্রিয়া শুরু করে স্থগিত করেছে এরকম অনেকগুলি দেশের তালিকা কিন্তু উদাহরণ আছে, নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। এবং সেখানেও কিন্তু স্পষ্টতই সেই উদাহরণগুলির মধ্যে স্পষ্ট কারণ কিন্তু সরকার পরিবর্তন একটা, এবং সরকার পরিবর্তনের কারণে যে এই রোডম্যাপ নতুন করে তৈরি করার সুযোগ, সেটি কিন্তু নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। একটা বিরতিতে যেতে হবে, তার আগে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। যে কথাটি মোহাম্মদ হাতেমও বললেন যে আসলে সুযোগ ছিল, কিন্তু তারপরও আমরা দেখছি যে আমাদেরই প্রতিবেশী দেশ নেপাল, তারাও প্রস্তুতি নিচ্ছে চলে যাবে। তো নেপাল গ্রাজুয়েশন হয়ে যাবে, বাংলাদেশ সেই পথে হাঁটবে না, সেটিও আসলে কতটুকু নিশ্চয়ই সেটিও চিন্তার বিষয়। এবং একই সাথে আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই আমি, যেটি সৈয়দ আলমাস কবির বলছিলেন যে আন্তর্জাতিক বাজারে তো আসলে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হবেই, ক্ষুদ্র মাঝারি খাত দেশের ভিতরে যে ব্যবসা বাণিজ্য করবে, এই এলডিসি গ্রাজুয়েশনের কারণে তাদের মধ্যেও কোনো প্রতিযোগিতা বা তাদের কমপ্লায়েন্সের কোনো ইস্যু তৈরি হবে কিনা সেটাও একটু জানতে চাইবো আপনার কাছে। তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় উন্নয়নশীল দেশ হলে কি লাভ কি ক্ষতি। জনাব গোলাম মোয়াজ্জেম, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম দুটি বিষয়ে। প্রথমত হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী অনেক দেশ, বিশেষ করে নেপালের কথা যেটা বলছি আমরা, তারা গ্রাজুয়েট করে যাবে, বাংলাদেশ সেখানে যদি না করে সেটি একটি মানে বিবেচ্য বিষয় হয় কিনা। এবং একই সাথে আরেকটি প্রশ্ন আপনার কাছে করেছিলাম,
অভ্যন্তরীণ বাজারের ক্ষেত্রে, আন্তর্জাতিক বাজারে তো নিশ্চয়ই নানান রকম বাধা আসবে, অভ্যন্তরীণ বাজারের ক্ষেত্রে ক্ষুদ্র মাঝারি খাতের ব্যবসা বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়বে আসলে এলডিসি গ্র্যাজুয়েশনের কারণে? কমপ্লায়েন্স কত? জি, আমি আপনার দুটো প্রশ্ন দুটোর আগে যেন হাতেম গুরুত্বপূর্ণ দুটো বিষয় বলেছিলেন যে প্রকৃতার্থে এই মুহূর্তে আমাদের দেশের গার্মেন্টস খাত বিশ্বব্যাপী তার কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডের দিক থেকে অনেক উপরে, কিন্তু এটা হয়েছিল আসলে একটা দুর্ঘটনার প্রেক্ষিতে, রানা প্লাজার দুর্ঘটনার পরে। এবং আমার খেয়াল আছে 2013-র দিকে আমরা যখন বলছিলাম যে সকল ফ্যাক্টরিকে ইমপ্রুভ করতে হবে, উল্টো মালিকরা আমাদেরকে কী জন্য আপনারা এটাকে এত বেশি চাপ দিচ্ছেন, আমরা বলছিলাম করেন আপনাদের আখেরে ভালো হবে, কিন্তু তারা সে সময় করেনি, কিন্তু করে সেই ফলটি তারা পেয়েছেন। মানে আমার বলবার বিষয়টা এই যে সংস্কার আমাদের দেশে আসলে স্বাভাবিক প্রক্রিয়া হয় না। দেয়ালে পিঠ না থাকলে, পিছনে কেউ বন্দুক না ধরলে বা কিছু একটা সমস্যা না হলে আমরা করতে চাই না। তো সেই জন্য আমি বলছি যে এখন যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশনে আসছে, সকলের একটা আর্টস তৈরি হয়েছে এবং এখন সকলে আলোচনা করবে, সকলের নজর আছে, দেশি বিদেশি সকলের নজর আছে, এটিকে ব্যবহার করে আমাদের কৌশলগুলো ঠিক করা দরকার। এবং সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে সরকারের কিন্তু একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি আছে, STS বলা হয়, অতি সম্প্রতি সরকার এটি অ্যাপ্রুভ করেছেন, যেটির ভিতরে কৌশল বলা আছে, কিন্তু যেটি দরকার খাতভিত্তিক এই কৌশলের ইন্টারপ্রিটেশনটা দরকার। আমরা আইটি সেক্টর বা নিট সেক্টর বলি, আমি অনুরোধ করব যে বিকেএমই এর পক্ষ থেকে আপনারা যদি ওই STS এর আলোকে আপনাদের কৌশলটি যদি ঠিক করেন বিভিন্ন ইস্যুতে, এবং কি আপনাদের চাওয়া সরকারের কাছে, যেহেতু খুব পরিষ্কার কতগুলো ইনফ্রাস্ট্রাকচারাল রয়েছে, কতগুলো ব্যাংকিং রয়েছে, কতগুলো ফ্যাসিলিটি রয়েছে, সেই বিষয়গুলো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সবসময় বলা হয় যে এক্সপোর্ট সেক্টরে যদি আমি সাবসিডি না পাই তাহলে আমরা কি কম্পিটিটিভ থাকবো? তাহলে ভারত কিভাবে এর মধ্যে ডেভেলপিং কান্ট্রি হয়ে যাওয়ার পরেও কীভাবে তারা সাবসিডি দিচ্ছে? আসলে ভারত যেটা করে সেটা হচ্ছে এক্সপোর্ট পর্যায়ে দেয় না, ভারত দেয় হলো উৎপাদন পর্যায়ে। এক্সপোর্ট স্টেজে আপনি হাতে টাকা নিতে পারবেন না, ওটাকে ক্যাশ অন্যায় বলা হয়, হাতে ক্যাশ নেওয়া যাবে না। কিন্তু ওই একই টাকা যদি উল্টো দিকে এসে আপনি যদি বিনিয়োগের সময় দেন, ক্যাপিটাল মেশিনারি আমদানির সময় দেন, বিদ্যুৎ বা গ্যাসের বিলের ওয়েভারের জন্য দেন, আপনি এটা ব্যবহার করতে পারেন, কারণ এটাকে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট করে এটা দেখানো সম্ভব। এই যে কৌশলগত জায়গাগুলো, এইগুলোকে যদি সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে সরকারের সঙ্গে যদি আপনারা বসে, নিশ্চয়ই আমার মনে হয় যে কিছুটা ফল পাওয়া যাবে। কেননা গ্যাস ভিত্তিক প্রচুর কারখানা এখন সাফার করছে, গ্যাস পর্যাপ্ত, বিশেষ করে টেক্সটাইল এবং নিট ফ্যাক্টরিগুলো। এই যে বলা হচ্ছে যে আমদানি বেড়েছে সুতা বা কাপড়ের, তার একটা বড় কারণ হচ্ছে গ্যাসের সাপ্লাই কম এবং উচ্চ মূল্য, এবং সে কারণেই আমদানি করেই সাপ্লাই মেটাতে হচ্ছে। সুতরাং সেই জায়গাগুলো আমার মনে হয় অনেক বেশি দরকার। উপরন্তু ঘুষ, এই যে লাইসেন্স নবায়ন, তারপর হচ্ছে বন্ডেড ওয়্যারহাউসের জন্য বিপুল পরিমাণ টাকা, নতুন গ্যাসের লাইন পেতে হলে বিপুল টাকার যে ঘুষ, এগুলো বন্ধ করার দিকে নজর দেওয়া দরকার। মানে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ওই পার্টির চেয়ে। সুতরাং ওই জায়গাগুলো আমি বলবো যে কৌশলগত জায়গায় যদি অ্যাসোসিয়েশনগুলো যদি তারা সরকারের সঙ্গে আলাদা আলাদা করে কৌশল নির্ধারণ করে বসেন। দ্বিতীয় যেটি বলেছেন আপনি যে নেপালের ব্যাপারটি তুলনামূলকভাবে বাংলাদেশ নেপালের চেয়ে অগ্রসরমান অর্থনীতি। তবে নেপাল বাংলাদেশের মতো এই সাম্প্রতিক এই পরিবর্তনগুলোর ভিতরে এতটা পড়েনি। রাজনৈতিক প্রেক্ষাপট নেপালেরও গিয়েছে, কিন্তু বাংলাদেশে এই সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটটি একেবারে আমাদের জন্য একেবারে নতুন। সুতরাং সেটা আমাদের জন্য একটা কনসার্নের বিষয়, কারণ এখনও আমরা অনেক ক্ষেত্রে ঘুরে দাঁড়াতে পারিনি। তবে আসার কথা যে রপ্তানি ভালো করছে, এর ভিতরেও রপ্তানি আবার ভালো করছে, যেটা আমাদের জন্য ইতিবাচক। রেভিনিউ পয়েন্ট থেকে, রেমিটেন্স আসার পয়েন্ট থেকে এই রপ্তানি খাতের এই ভালো করার দিকটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক। সুতরাং নেপাল কি করছে না তার থেকে আমি বলবো যে আমরা আমাদের যোগ্যতার বিচারেই আসলে গ্র্যাজুয়েট করতে পারি এখন। কিন্তু আমি আবারও বলছি যে এমন যেন গ্র্যাজুয়েশন না হয়, কোনো ধরনের প্রিপারেশন ছাড়া যাতে আমরা 26 নভেম্বরে যেন না যাই। এই জায়গাটির ক্ষেত্রে সরকার যেন খুব কড়াভাবে তার অবস্থান পরিষ্কার করেন যে সকল স্টেক হোল্ডাররা অনবোর্ড, তারা ওন করছেন এবং তারা তাদের কৌশলগুলো ঠিক করেছেন এবং তারা গ্র্যাজুয়েশনের জন্য রেডি। আর সর্বশেষ যেটি বলছিলেন এসএমই নিয়ে, ঠিকই বলেছেন যে এই পরিবর্তনের সবচেয়ে বড় যে ঝুঁকিটার ভিতরে পড়বে সেটা হচ্ছে ইনফর্মাল খাতগুলো বা এসএমই খাতগুলো, এবং সেইটির দিকে আসলে আমাদের আলাদাভাবে নজর দেওয়ার দরকার আছে। কিন্তু দেখেন, যখনই এই ধরনের প্রতিযোগিতামূলক বাজার কাঠামো আসবে, আমার ধারণা যে এসএমইগুলোর জন্য কিন্তু অনেক ক্ষেত্রে অপরচুনিটি তৈরি হবে। এবং সেই জায়গাটি হচ্ছে যে আমাদের দেশে এখন বিজনেসগুলো অনেক বেশি বড় ব্যবসায়ী কেন্দ্রিক, এবং সেই জায়গায় যদি বড় ব্যবসাগুলোকে যদি নজরদারির ভিতরে এনে এগুলোর সাথে যদি এসএমইগুলোর সাপ্লাই চেইনগুলোকে যদি গ্রো করা যায়, তাহলে কিন্তু এসএমইগুলো ডেভেলপ করতে পারে। কিন্তু তার কমপ্লায়েন্স ইমপ্রুভ করার জন্য যে খরচ বা ব্যয়, সেটি সরকার যাতে
মেটানোর জন্য ব্যবস্থা না। আমার ধারণা ডেভেলপমেন্ট পার্টনাররাও কিন্তু এগিয়ে আসবেন যে কোনো ধরনের কমপ্লায়েন্স রিলেটেড ফ্যাসিলিটি সাপোর্ট দেওয়ার জন্য। যদি এসএমইকে আপগ্রেড করে এক্সপোর্ট মার্কেট করতে হয় সেটি দরকার হবে। আরেকটি যেটি আমি বলবো সেটি হলো যে বিদেশি বিনিয়োগকে আমাদেরকে উৎসাহিত করতে হবে। নিশ্চয়ই এই বিষয়টা একটু আলাদা করে শুনবো। সৈয়দ আলমাস কবির, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এলডিসি গ্রাজুয়েশন হলে আমাদের যে শিক্ষার মান, সেই শিক্ষার মানেও একটা মিনিমাম স্কেল যেটা নিশ্চিত করতেই হবে, তার কিছু বাধ্যবাধকতা আছে। সেখানে আপনারা তো যে সেক্টরটা নিয়ে কাজ করেন সেখানে স্কিল লোকের বেশ অভাব আছে। তাহলে এই এলডিসি গ্রাজুয়েশনের চাপে ওখানে যদি আসলে পরিবর্তন আসে, সেখানে সম্ভাবনা দেখছেন কিনা? কারণ অনেকদিন বলেও তো আসলে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইন্ডাস্ট্রির কোলাবোরেশন করা গেল না। মানে ইন্ডাস্ট্রি একাডেমিয়া গ্যাপটা এখনো রয়ে গেছে এবং এখনো বেশ বড়ই আছে গ্যাপটা। আমাদের তো এর আগে যেটা বলছিলাম যে আমাদেরকে তো ক্যাপাসিটি বিল্ডিং করতেই হবে, বিশেষ করে মানে যেই সেক্টরগুলোতে আপনার সার্ভিস সেক্টর যেগুলো বিশেষ করে, সেখানে আপনার স্কিল ডেভেলপমেন্ট ছাড়া তো হবে না। এবং এখন তো ধরেন নতুন নতুন টেকনোলজি আসছে, নতুন শুধু আইটির কথা বলছি না, আপনি হেলথ কেয়ার সেক্টর বলেন, এগ্রিকালচার বলেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনাকে আপস্কিলিং করতেই হবে। কোনো ক্ষেত্রে রিস্কিলিং করতে হবে, সেটা অন্য জিনিস। কিন্তু এই যে আপনি আপস্কিলিং করবেন, এইখানে আপনি হয়তো কিছু মানুষকে একটা ট্রেনিং দিয়ে 3 মাসের 6 মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে হয়তো নতুন টেকনোলজিটা শিখালেন, কিন্তু কিছু মানুষকে তো আপনাকে একেবারে গোড়া থেকে শেখাতে হবে, সেটা তো আপনি ট্রেনিং দিয়ে করতে পারবেন না। এখানে একাডেমিয়াকে এগিয়ে আসতেই হবে। সো এই কারণেই আমি বলছিলাম যে যদি এই শুধুমাত্র এই রিজনের জন্য হয়তো এটা 5 বছর পিছিয়ে দেওয়া যদি যেত, তাহলে হয়তো আমাদের এটা একটা এদিক থেকে লাভ হতো। এনিওয়ে, সেটা যখন হচ্ছে না, আমার মনে হয় যেটা করা দরকার যে ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে এই মুহূর্তে একটা মিড টার্ম এবং লং টার্ম স্ট্র্যাটেজি ইমিডিয়েটলি তৈরি করা দরকার, ন্যাশনাল স্ট্র্যাটেজি। ইমিডিয়েটলি আমাদের যারা প্রফেশনালস আছে, সার্ভিস সেক্টরে বিশেষ করে যারা আছে, তাদেরকে আপস্কিলিং করানো দরকার। এই জন্য বাই দ্য ওয়ে এইগুলো কিন্তু আগে করা হয়েছে, কিন্তু অনেক যেটা আমি বলছিলাম যে অনেক অপচয় হয়েছে, স্ট্র্যাটেজি ঠিক না করে হয়েছে, সেভাবে যাতে না হয়, কোনো অডিট ছাড়া হয়েছে, সেভাবে যাতে না হয়। সো ঠিক মতো যাতে করা হয়। এবং একটা সুবিধা হচ্ছে এখন আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, তাদের তো কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই। সো সুতরাং পলিটিক্যাল রেটরিক্স যেটা এতদিন আমরা শুনে এসেছি, সেগুলোতে তাদের ধারের কথা না। সো সেই জন্য উই শুড কল আ স্পেড এবং আমাদেরকে সেইভাবেই ক্যাপাসিটি বিল্ডিংটা আমাদের করতেই হবে। আর আপনি যেটা বলছিলেন যে আমাদের অ্যাকাডেমিয়ার কথা, দেখেন অ্যাকাডেমিয়াগুলোর মানে সবচেয়ে বড় প্রবলেম কিন্তু আমাদের এখানে লাল ফিতার দৌরাত্ম্য। ইউজিসি একটা বটলনেক, যেখানে পাবলিক ইউনিভার্সিটিগুলো তারা যখন নতুন কোর্স চালু করতে চায়, ইউজিসিতে গিয়ে সেটা আটকে যায়, সেটা 6 মাস 1 বছরও লেগে যায় সেটা আপনার অ্যাপ্রুভ হতে, তখন দেখা যায় সেই কোর্স আর রেলেভেন্ট না। সো সেদিকে নজর দিতে হবে। আরেকটা নজর দিতে হবে যে ইন্ডাস্ট্রিকে কিন্তু এগিয়ে আসতে হবে। ইন্ডাস্ট্রি একাডেমিয়াগুলোকে বলবে যে দেখো আগামী 3 বছর বা 4 বছর বা 5 বছরে আমার এই স্কিল ইনভেন্টরি লাগবে, আমার এই ধরনের স্কিল হিউম্যান রিসোর্স লাগবে। সো আপনারা এই ধরনের তৈরি করেন ছাত্র। অবজেক্টিভ বেসড এডুকেশন, OBE, সারা পৃথিবীতে এখন চলছে। আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে। শুধু একটা ডিগ্রি করব, ব্যাচেলার্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, এই ধরনের চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। মোহাম্মদ হাতেম, আপনার কাছে একটু জানতে চাই যে এলডিসি গ্রাজুয়েশন তো করতেই হবে, সেই ক্ষেত্রে আসলে যেমনটা গোলাম মোয়াজ্জেম বলছিলেন, সৈয়দ আলমাস কবির বললেন, লাল ফিতার দৌরাত্ম্য বা একটা তো প্রাইভেট সেক্টর, সরকারের যে অংশটা থাকে বা আমলাতান্ত্রিক যে অংশটা, সেখানে আসলে মনস্তাত্ত্বিক পরিবর্তনের দাবি আপনারা করবেন কিনা, বা সেখানে আসলে পরিবর্তন করার সুযোগ বা পরিবেশ মানসিকতা, সেটা আসলে একজন উদ্যোক্তা হিসেবে কতটুকু দেখেন, সেই প্রশ্নের উত্তরটা জানবো, কিন্তু তার আগে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় উন্নয়নশীল দেশ হলে কি লাভ কি ক্ষতি, এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। বিরতিতে যাওয়ার আগে মোহাম্মদ হাতেম, আপনার কাছে জানতে চেয়েছিলাম, এলডিসি গ্রাজুয়েশন হবে, এটি অনিবার্য। এখন যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, সেই ঘুষ, সেই দেন দরবার বাণিজ্য, সেই যে অবস্ট্রাকেলগুলো, এগুলো রেখেই, এগুলো সাথে করে নিয়েই যদি এলডিসি গ্রাজুয়েশন হয়, তাহলে আসলে ব্যবসা বাণিজ্যের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? দেখেন, এলডিসি গ্রাজুয়েশনের যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছেন, নিশ্চয়ই ওনারা ভালো কিছু চিন্তা করেই নিয়েছেন, এবং আমাদের সে আস্থাও কিন্তু
বর্তমান সরকারের বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের সেই আস্থা কিন্তু আছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে নিশ্চয়ই তিনি এমন কোনো কিছু ভাবছেন যেটা নিয়ে হয়তো এলডিসি গ্রাজুয়েট হলেও যে সমস্যাগুলি আছে ইন্টারন্যাশনালি কোনো ফেসিলিটিস বা যেগুলি কি নেওয়া যায় সেই ধরনের পরিকল্পনা নিশ্চয়ই তিনি করেছেন। তো তাহলে সেই পরিকল্পনার অংশগুলি যেটা STS এর কথা বললেন, এই জিনিসগুলি আমাদের সাথে আলোচনা হওয়া দরকার, যেটা আমরা এখনও বিষয়টা আমরা জানি না। দ্বিতীয়ত হচ্ছে যে এই সরকার আসার পরে আমরা কিন্তু বিভিন্ন সময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা উপদেষ্টা লেভেলে আমরা কথা বলেছি, প্রধান উপদেষ্টার সাথেও আমরা কয়েকবারই কথা বলেছি। এটা আমাদের উদ্যোগে আমরা কথাটা বলেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই কোনো মন্ত্রণালয়, বিশেষ করে আমাদের রিলেভেন্ট যে মন্ত্রণালয়, তারা উদ্যোগী হয়ে আমাদেরকে ডেকে এই সমস্যাগুলি নিয়ে কথা বলা বা শোনা বা কিভাবে সমাধান করা যায় সেগুলি নিয়ে কথা বলা। গত 2 দিন আগে আমাদের সাথে অর্থ উপদেষ্টা NBR চেয়ারম্যান সহ বসছিলেন নিয়ে বাজেট রিলেটেড কিছু বিষয় নিয়ে। তো এই জায়গাটা আমরা মনে হয় এই জায়গাটা আমরা প্রত্যাশা করছি এবং অভাব ফিল করছি যে এই জায়গাটা আমাদের হয়নি। দ্বিতীয়ত আপনি আরেকটা প্রসঙ্গ এনেছিলেন যে নেপালের প্রসঙ্গ। নেপালের তো আমাদের মতো কি এই 40 বিলিয়ন বা 50 বিলিয়নের পোশাক রপ্তানি আছে তা তো নাই, তাহলে ওর হারাবার কি আছে? হারাবার কিছু নাই তার, তো সে গ্রাজুয়েট হইলেই কি। আর মহাদ্দেম ভাই যেটা বলেছেন যে হ্যাঁ সরাসরি নগদ সহায়তা বা ইনসেন্টিভ ওরকম দেওয়া যাবে না হলে পরে, তাহলে ভারত কিভাবে দিচ্ছে? উনি বলছেন যে ভারত বিভিন্ন লেভেলে বলেছেন কৌশলের বাইরেও ভারত কিন্তু সরাসরি রোড ট্র্যাপ নামে তারা কিন্তু রপ্তানির বিপরীতে 11 রুপি অথবা 3.5% হুইচ ইজ লোয়ার, এইটা একটা কিন্তু দিচ্ছে 11 রুপি পার কেজিতে। অর্থাৎ আপনি যদি 1 লাখ কেজি পোশাক বা সুতা রপ্তানি করেন তাহলে বা তুলা রপ্তানি করেন তাহলে 11 রুপি করে পার কেজিতে আপনি পাবেন। এইটা একটা। 2 নম্বর হচ্ছে দেখেন ইন্ডিয়া কি করছে, আপনি যদি ইন্ডাস্ট্রি করেন তাহলে আপনাকে ইন্ডাস্ট্রি করার জন্য ডেভেলপ ল্যান্ড সরকার আপনাকে তৈরি করে দিবে এবং সেটাকে আপনাকে রেজিস্ট্রেশন চার্জটা ফ্রি, রেজিস্ট্রেশন চার্জ লাগবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে ব্যাংক থেকে যে লোন নেবেন সেই লোনের কয়েকটা রাজ্যে 40% সরকার আপনাকে ওই ব্যাংকে ফেরত কথা হচ্ছে যে আসলে তারপরও প্রণোদনা দেওয়ার সুযোগ থাকে, ঘুরিয়ে পেঁচিয়ে ফেরত দিবে, মানে সরকার ফেরত দিবে 40%। অর্থাৎ 100 কোটি যদি আপনি লোন নেন তাহলে 40 কোটি সরকার 5 বছরে পরবর্তী 5 বছরে ফেরত দিবে আর আমি দিব 60 কোটি। হ্যাঁ, আবার প্রতি মাসের 5 বছর সরকার প্রতি মাসে শ্রমিকের মজুরি 5000 রুপি করে সরকার দিবে, পুরুষ শ্রমিকের জন্য, মহিলা শ্রমিকের জন্য 6000 রুপি দিবে। বিদ্যুৎ বিলে ছাড় আছে, ইন্টারেস্ট রেটে ছাড় আছে। তাহলে বাংলাদেশ কি সরকার কি আমাদের এইগুলির কোনোটার ধারে কাছে কি আমাদের সরকারকেও এগুলো তাহলে কি করে আমরা প্রত্যাশা করি যে এলডিসি গ্রাজুয়েশনে কি আমরা বেঁচে থাকবো, টিকে থাকবো? আমরা মনে করি আত্মহত্যা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ সৈয়দ আলমাস কবির। আমরা একদম শেষ দিকে আছি, আপনার কাছে একটু জানতে চাই আসলে এই পরিবর্তিত পরিস্থিতিতে আসলে কোন বিষয়টিতে বেশি জোর দেবেন আপনি যেখানে সরকারকে এগিয়ে আসার ক্ষেত্রে? 1 নম্বর হচ্ছে আমাদের ইমিডিয়েটলি কয়েকটা দেশের সাথে খুব স্ট্র্যাটেজিকভাবে ট্রেড এগ্রিমেন্ট করতে হবে। এটা FTA বলেন, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বলেন, সেপা বলেন, এই ধরনের ট্রেড এগ্রিমেন্ট করতে হবে। বেছে বেছে আমাদেরকে করতে হবে এটা। তাহলে কিন্তু দেখতে হবে যে যেসব দেশে আমাদের প্রোডাক্টের ডিমান্ড আছে, শুধু গার্মেন্টস না, অন্যান্য প্রোডাক্ট নিয়ে, এটা আমাদের খুব জরুরি। 2 নম্বর হচ্ছে আমাদের অবশ্যই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যেতে হবে, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে যেতে হবে। নতুন নতুন মার্কেট নিয়ে চিন্তা করতে হবে। যেমন আমি আইটিতে বলি, আফ্রিকা আমাদের কাছে একেবারেই আনএক্সপ্লোর্ড, ল্যাটিন আমেরিকা আমাদের কাছে আনএক্সপ্লোর্ড। এইগুলোতে আমাদের নতুন নতুন মার্কেট আমাদের তৈরি যেতে হবে এবং সেখানে এক্সপ্যানশন আনতে হবে। এবং 3 নম্বর যেটা সরকারের কাছ থেকে এক্সপেক্ট করি, এটা বিশেষ করে SMEদের জন্য প্রযোজ্য, যে SMEদেরকে জন্য একটা সাপোর্ট, যেটা হাতিম ভাই বলছিলেন যে বিভিন্ন ধরনের যে সাপোর্টগুলো দিচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে একজন ইকোনমিস্ট, উনি যে ডিসিশনটা নিয়েছেন নিশ্চয়ই চিন্তা ভাবনা করেই নিয়েছেন। আমি বিশ্বাস করি যে আমরা যদি এই জিনিসগুলো করতে পারি, অ্যান্ড দ্য ক্যাপাসিটি বিল্ডিং, যেটা বারবার করে বলে আসছি, তাহলে আমার মনে হয় আমরা এই এলডিসি চ্যালেঞ্জটা, গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জটা আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারি। নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাকে দিয়ে শেষ করতে চাই এই আলোচনা। আসলে যদি আমি বলি, বেসরকারি খাত হচ্ছে প্লেয়ার আর সরকার হচ্ছে এখানে কোচের ভূমিকা পালন করবে। আমরা দেখছি
বেসরকারি খাতের আমাদের দুই অতিথি আসলে বললেন তাদের সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। কোচ এবং খেলোয়াড়ের মধ্যে যদি কমিউনিকেশন না হয়, আলোচনা না হয়, তাহলে কি আসলে কোনো খেলায় জয়লাভ করা যায়? আমি আসলে ইদানিং একটু এই কথাটি অনেক জায়গায় বলতে চেষ্টা করছি, সেটা হচ্ছে সরকারের উপরে অতি নির্ভরতার থেকে বেরিয়ে আসা দরকার এবং বেসরকারি খাতগুলো তাদের নিজেদের কৌশলগুলো নিজেদের ঠিক করা। যেমন একটু আগে হাতেম ভাই বললেন সরকার আমাদের ডাকলো না, আমার মনে হয় যে সরকারের ডাকার অপেক্ষায় না থাকা, অ্যাসোসিয়েশনগুলো তার নিজের মতো করে তার নিজের কৌশল ঠিক করে সরকারকে বলুক যে হ্যাঁ আমাদের সাথে আপনি বসেন। এই অ্যাপ্রোচে যাওয়া, আমি ইদানিং এটাই বলছি, কেননা আমাদের দেশে সরকার অনেক আস্তে নড়ে এবং সরকারকে 1000টা উপদেশ দিলে সেখান থেকে একটা বা দুটো নেবে। আপনি তো ততদিন বসে থাকতে পারবেন না, আপনাকে তো সেখান থেকে টিকে থাকতে হবে। সুতরাং বিকল্পভাবে কিভাবে সরকারের বাইরে গিয়ে নিজস্ব উদ্যোগে এবং যেহেতু এলডিসি গ্র্যাজুয়েট হলে আমাদের হিউজ অপরচুনিটি তৈরি হবে সরাসরি বিদেশি পার্টনারদের সাথে বিভিন্ন দেশের সঙ্গে সংযোগ স্থাপন করার, সেই সুযোগগুলো আমাদের উদ্যোক্তারা কীভাবে নেবেন ওই কৌশলটি আমি নিতে অনুরোধ করব। দ্বিতীয় যেটি যে আরেকটি অনুরোধ করবো যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রত্যেকটি বেসরকারি খাতের অ্যাসোসিয়েশন পর্যায়ে যাতে ছোট্ট করে তারা যাতে একটা ইউনিট খোলেন অথবা একজন ডেডিকেটেড একজন অফিসারকে তারা নিযুক্ত করেন। এখন থেকেই তারা যাতে মার্কেট মনিটর করেন, কৌশলগুলো যাতে পর্যালোচনা করেন, বিভিন্ন দেশের বিশ্লেষণগুলো করে অ্যাসোসিয়েশন পর্যায়ে যে কৌশলটি তৈরি হবে সেটির জন্য তারা যাতে কাজ করেন। এবং ঠিক একইভাবে সরকারের ভিতরে কনসার্ন যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে, যেমন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ কমার্স, ফরেন মিনিস্ট্রি, এগ্রিকালচার, ট্রেড, ইন্ডাস্ট্রি, লেবার, এই সমস্ত জায়গাগুলোতে আলাদা ডেডিকেটেড একটা করে ইউনিট এখনই থাকা দরকার, যারা কিনা এই বেসরকারি খাতের সাথে নিয়মিত যোগাযোগ করবেন এবং সেই অনুযায়ী কৌশলগুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে আমি বেসরকারি খাত 10 সেকেন্ড একটু বলি, একটা মেধা সম্পদ তৈরি করার জন্য সরকার যদি একটা ট্যাক্স প্রণোদনা দেয়, এক্সপোর্ট প্রণোদনা দরকার নেই, তাহলে কিন্তু আমরা মেধা সম্পদ তৈরি করতে পারবো এবং এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে অনেক সুবিধা হবে, লং টার্মে গিয়ে অনেক সুবিধা হবে। অসংখ্য ধন্যবাদ এখানে আপনাদের কিন্তু আমরা কিন্তু তিনজনকে। একটা কথা কিন্তু বারবার সরকারকে বলার চেষ্টা করছি, এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার আগে যে আমার কাজগুলো একেবারেই করা দরকার, সময় শেষ, সেগুলো নিশ্চয়ই কিন্তু আমরা দিচ্ছি। মধ্যমে যেটা বললেন আরেকদিন শুনবো।